আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। ইন্স্যুরেন্স সেক্টরে যাওয়ার আগে আমরা একটু দেখব যে সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারে সেক্টরগুলি কি অবস্থায় ছিল, কোন সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে এবং গেইনারের তালিকায় এক নম্বরে কোন সেক্টর উঠে এসেছে। তাহলে গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে টেক্সটাইল সেক্টর, 2 নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, 3 নম্বরে ইঞ্জিনিয়ারিং, 4 নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইড, 5 নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর। গত সপ্তাহের শেষ কার্যদিবসের আগের দিনে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এক নম্বরে ছিল এবং ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টক পজিটিভ ছিল, কিন্তু গত বৃহস্পতিবারে এবার ইন্স্যুরেন্স সেক্টরে মাত্র 6টা স্টক পজিটিভ, 37টা স্টক নেগেটিভ ছিল। আর টার্নওভারের দিক থেকে এক নম্বরে উঠে এসেছে গত বৃহস্পতিবারে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, 2 নম্বরে টেক্সটাইল, 3 নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, 4 নম্বরে ব্যাংক সেক্টর। আর সূচক 4.45 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 5374.96। তাহলে আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা কি অবস্থায় আছে একটু দেখি। যেহেতু ইন্স্যুরেন্স গত বুধবারে সকল ইন্স্যুরেন্স বাড়লো, একটা স্টকও নেগেটিভ ছিল না, তাহলে বৃহস্পতিবারে কেন এসে মাত্র ইন্স্যুরেন্স সেক্টরের 6টা স্টক পজিটিভ এবং বাকি 37টা স্টক নেগেটিভ, এটা সেক্টরটা কি অবস্থায় আছে এবং অন্যান্য স্টকগুলি সেক্টরের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি ইন্স্যুরেন্স সেক্টর চার্টে আসলাম। তাহলে ইন্স্যুরেন্স সেক্টর চার্ট বেশ বড় মাত্রায় নেগেটিভ কিন্তু গত বৃহস্পতিবারে হয়েছে এবং এই সেক্টরের ভ্যালু ওপেন হয়েছিল 35.3-এ এবং ক্লোজিং হয়েছে 34.5-এ। তার মানে বড় ধরনের সেল প্রেশার এই ক্যান্ডেলটা নির্দেশ করে। এখন এখানে দেখার বিষয় যে আগামী দিন এটা রিভার্স করতে পারবে কিনা বা করবে কিনা। যদি রিভার্স না করে তাহলে এখান থেকে আরেকটু কারেকশানে আসবে, সেক্ষেত্রে 33.5 এ পর্যন্ত দিনে দিনে আসতে পারে। এখানে আরেকটা বিষয় দেখার আছে, এর আগে যে হাইটা ক্রিয়েট করেছিল এই সেক্টর 35.8, এই গতকালও কিন্তু 35.8 টাচ করে বা হিট করে সেটা ব্রেকআউট করতে পারেনি, সেখান থেকে নিচে এসেছে। তাহলে যদি রিভার্স করে তাহলে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করলে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু 37 থেকে 38 এই দিকটা পর্যন্ত দিনে দিনে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বেশ কিছুদিন আগেই এই সেক্টরের ভ্যালু মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছিল, সেটা 23 জুন 2025 এবং তারপর থেকে গত 6 আগস্ট এটা বাই সিগন্যালেই ছিল। 7 আগস্ট সেল সিগন্যাল দিয়ে 7 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত এই সেক্টরের ভ্যালু সেল সিগন্যালে ছিল। আবার গত 20 আগস্ট অর্থাৎ বুধবারে এটা বাই সিগন্যাল দেয় এবং বড় মাত্রার বাই সিগন্যাল দেয়। সেদিন সকল স্টক পজিটিভ ছিল এই সেক্টরের এবং ভ্যালুটা বেড়েছিল কতটুকু সেটা যদি আমরা একটু দেখি, তাহলে সেদিন এই সেক্টরের ভ্যালুর ওপেন ছিল 33.4 এবং ক্লোজিং ভ্যালু ছিল 34.9। তার মানে 1.5 মানে 1.5 পয়েন্ট ভ্যালু এই সেক্টরের বেড়েছিল গত বুধবারে। তাহলে এই রকম চাঙ্গা ভাব দেখিয়ে পরের দিনেও এই সেক্টরটা কেন নেগেটিভ হলো। এখান থেকে এখন যেহেতু মার্কেট ভালো হচ্ছে, মার্কেটে টার্নওভার ভালো হচ্ছে, মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে, তাহলে এই সেক্টরটা যদি এখান থেকে পজিটিভ নাও হতে পারে, রিভার্স নাও করতে পারে, সামান্য একটু নিচে এসে হয়তো একদিন দুই দিন নেগেটিভ থেকে পরে আবার রিভার্স করতে পারে এবং রিভার্স যদি করে তাহলে সেটা যেটা বললাম যে 35.8 এই ভ্যালুটা যদি যেখান থেকে টাচ করে এর ভ্যালু রিজেক্ট হয়েছে, ব্রেকআউটের দিকে যেতে পারেনি এবং মারাত্মক সেল প্রেশার ফেস করেছে, তাহলে এই 35.8 লেভেল যদি ব্রেক করতে পারে তাহলে উপরে যাবে, নতুবা এখানে কয়েকদিন সাইডওয়েতে থাকার একটা সম্ভাবনা আছে। এই সেক্টরের যে স্টকগুলি গত বৃহস্পতিবারে পজিটিভ ছিল সেটা আমরা একটু দেখি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এই স্টকটা পজিটিভ ছিল এবং স্ট্রং বুলিশ একটা ভাব এই স্টকটার মধ্যে দেখা গেছে। বুধবারে এই স্টকটা হল্টেড থাকলেও এর ক্লোজিং প্রাইস ছিল 49 টাকা এবং বৃহস্পতিবারে ওপেনিং হয়েছে 52 টাকা 90 পয়সা। তার মানে 3 টাকা 90 পয়সা গ্যাপ দিয়ে প্রাইস ওপেন হয়েছিল, যদিও ক্লোজ হয়েছে 51 টাকা 50 পয়সা। তবে এই গ্যাপের মধ্যে একটা বুলিশ ভাবই ধরে রাখতে সক্ষম হয়েছে। এখন এই স্টকটা যদি এর আগে যে হাইটা ক্রিয়েট করেছিল 60-62, এই লেভেলটা থেকে ফিরে না আসে
বা তারও আগে যদি আমরা একটু বলি, তার 57-58 এই জায়গাটা ব্রেক করতে পারলে 60-62 এভাবে দিনে দিনে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স, এইটার মধ্যেও স্ট্রং একটা বুলিশ ভাব দেখা যায়। এটার একটা ব্রেকআউট হয়েছে এবং স্ট্রং বুলিশ অবস্থায় আছে, ভলিউমের একটা ধারাবাহিকতা আছে। সেক্ষেত্রে যেহেতু 2 দিন ব্যাপী ভলিউমের ভালো একটা ধারাবাহিকতা এবং অনেক নিচ থেকে প্রাইস উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছে, যদিও ওপেন হয়েছিল উপরে 51 টাকায়, কিন্তু লো ক্রিয়েট করেছিল 48 টাকা, আর প্রাইসের ক্লোজিং হচ্ছে 51 টাকা 40 পয়সা। তার মানে এই জায়গাটা প্রাইসের খুব সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ কিন্তু এই ইস্টার্ন ইন্স্যুরেন্সের ছিল। তাহলে এটা স্ট্রং একটা বুলিশ ভাব প্রকাশ করে। এই স্টকটা যদি আগামী দিনে পজিটিভ থাকে তাহলে বেশ উপরে, সেক্ষেত্রে 58, 59, 60 টাকা এদিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। এরপরে ইসলামিক ইন্স্যুরেন্স, আমি পজিটিভ স্টকগুলি আলোচনা করছি। এটাও একটা বুলিশ অবস্থায় আছে। এই স্টকটাও একটা ব্রেকআউট লেভেলের কাছাকাছি যাচ্ছে, মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যালে আছে। তাছাড়া ম্যাক্সিমাম স্টকই নেগেটিভ ছিল, আরও দু একটা পজিটিভ, সেটা আমরা একটু দেখি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এই স্টকটা কিন্তু অনেক বড় ভলিউম হয়েছে, অনেক হাই ক্রিয়েট করলেও সেখান থেকে প্রাইস ধরে রাখতে পারেনি, সেল প্রেশারে নিচে চলে এসেছে। যদিও আগের দিনের ক্লোজিং এবং পরের দিনের ক্লোজিংয়ের ভিতরে একটা গ্যাপ আছে, তার মানে বুলিশ ভাবটা দিন শেষে ধরে রাখতে সক্ষম হয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। তাহলে এই স্টকটা এখান থেকে আরও একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স, এই স্টকটাও কিন্তু ভলিউমের একটা ধারাবাহিকতা আছে, সেক্ষেত্রে সেল প্রেশার এটা দেখাই যায়। যেহেতু সকল ইন্স্যুরেন্সে সেল প্রেশার ছিল, ইউনাইটেড ইন্স্যুরেন্সও সেল প্রেশার ফেস করেছে। এইটা একটা ব্রেকআউট লেভেল থেকেই ফিরে এসেছে 44 টাকা 45 টাকা, এই লেভেলটা যদি ব্রেক করে উপরে যায় তাহলে ইউনাইটেড ইন্স্যুরেন্স এখান থেকে আরও একটু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।